আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো এইচএসসি 2026 ব্যাচ আবার চলে আসলাম তোমাদের পৌরনীতির একটা সাজেশন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসটিতে থাকতে চলেছে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনগুলো টপিক পড়লে পরীক্ষায় 100% কমন পাবা বা এগুলো থেকে কোশ্চেন আসে থাকে সেই বিষয়গুলো নিয়ে। তো চলো দেরি করে আজকের ক্লাসটিতে চলে যাই। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। অ্যান্ড আমাদের সবগুলো সাবজেক্টের কিন্তু পিডিএফ থেকে শুরু করে সকল প্রকারের এমসিকিউ কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার আসতেছে। তো সকলে চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো আজকের ক্লাসে চলে যাই। তো আমাদের পরিণীত সুশাসনের প্রথম পত্রের ক্লাসের সাজেশনে আজকে প্রথম অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছিল, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো বা বইয়ে দাগায় নিতে পারো। এই টপিকগুলো পড়লেই কিন্তু তোমার কোশ্চেনগুলো এনাফ হয়ে যাবে পড়া। মানে এই অল্প সময়ের মধ্যে যারা আর কি কভার করতে চাচ্ছ যে আমরা এগুলার অ্যান্সার করতে চাই বা এগুলো পড়লে আসতে পারে সেই টপিকগুলো নিয়ে। তো আমাদের এক নম্বর যে টপিকটা আছে, এক নম্বর টপিকটা হচ্ছিল প্রথম অধ্যায়ের বিশ্ব সভ্যতার বিকাশে পৌরনীতির ভূমিকা। তো এই যে বিশ্ব সভ্যতার বিকাশে পৌরনীতির ভূমিকা বলতে পৌরনীতি কাকে বলে বা পৌরনীতি সুশাসন বলতে কি বোঝায়, পৌরনীতি আসলে কি, বিশ্বর মধ্যে মানে পৌরনীতিটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, এটাই কিন্তু আসলে আমাদের এক নম্বরের মূল টপিক বলতে এটাই বোঝায়। তারপর দুই নম্বরে সকল নাগরিকের পৌরনীতি ও সুশাসন পাঠ করার প্রয়োজন কেন। আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে এই পৌরনীতি ও সুশাসন কেন পাঠ করা প্রয়োজন, এইটা কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসলে কিন্তু এগুলা টপিকের মধ্যে কিন্তু এসে থাকে। যে পৌরনীতি পাঠের গুরুত্ব অপরিহার্য কেন ব্যাখ্যা করো, বা উদ্দীপক দেওয়া থাকে, একটা উদ্দীপকে এই লোকটি যে বিষয়টি অনুশীলন করেছেন বা পাঠ করেছেন সেটি কোন বিষয় সেটা সম্পর্কে বিশ্লেষণ করো। তো এইরকম টাইপের কিন্তু কোশ্চেন এসে থাকে। তারপর তিন নম্বরে পৌরনীতি নাগরিক জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ব্যাখ্যা করো। পৌরনীতি কিন্তু আমাদের অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে বেশিরভাগ। তো এই পৌরনীতি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কোশ্চেন আসতে পারে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যে বিষয়টি আলোচনা করে সেটি সম্পর্কে ধারণা দাও বা ব্যাখ্যা করো। এগুলো কিন্তু খ নম্বরের অনুধাবনে বা গ ঘর মধ্যে কিন্তু উদ্দীপক দিয়ে এসে থাকে। তো প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু এই তিন টাইপের কোশ্চেন এসে থাকে সচরাচর। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 2 নিয়ে। তো আমাদের চ্যাপ্টার 2 এর মধ্যে কি কি আছে, সুশাসনের ধারণা ব্যাখ্যা করো। চ্যাপ্টার 2 কিন্তু আমাদের সুশাসন। তো আমাদের প্রথমে ক নম্বর বা খ নম্বরে আসতে পারে সুশাসনের ধারণা ব্যাখ্যা করো বা সুশাসন বলতে আসলে কি বুঝি। তারপরে আসতে পারে উদ্দীপকের লোকটি হচ্ছিল যে বিষয়টি সম্পর্কে বলেছেন সেই বিষয়টি সম্পর্কে তোমার হচ্ছিল যেটি জানো, তুমি যেটি জানো সেটি ব্যাখ্যা করো। তো এরকম টাইপের কোশ্চেন আসে। তারপরে 2 নম্বরে সুশাসন প্রতিষ্ঠায় উপায় ব্যাখ্যা করো। সুশাসন প্রতিষ্ঠার উপায় ব্যাখ্যা করো। আমরা কিভাবে দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, বা উদ্দীপক একটা দেওয়া থাকবে, সেই উদ্দীপকের মধ্যে বলা থাকবে যে হচ্ছিল উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য আমরা সুশাসনের কোন বিষয়টি মানে উপলব্ধি করতে পারি বা কোন বিষয়টি সম্পর্কে ধারণা দিলে আমরা এটি ব্যাখ্যা করতে পারি। তো এরকম টাইপের কিন্তু কোশ্চেন এসে থাকে। তারপরে 3 নম্বরে সুশাসনের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় কি। মানে সুশাসনের প্রতিবন্ধকতা, আমরা সুশাসন প্রতিষ্ঠা বাদ দিয়ে সুশাসনের যে তোমার হচ্ছে বাধাগুলো আছে এগুলা বাধাগুলো দূর করে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করব, কিভাবে সমাজকে সুশাসন পরিপূর্ণ করব, সেগুলো নিয়ে কিন্তু ধারণা চেয়ে থাকে। তো চ্যাপ্টার 2 থেকে কিন্তু এর বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নাই, কারণ এখান থেকে আসলে একমাত্র সুশাসনের এগুলা বিষয় নিয়ে আসবে। তো আমাদের টোটাল চ্যাপ্টার কিন্তু আছে 10টা, তার মধ্যে তোমার হচ্ছিল 9টা চ্যাপ্টার থেকে সচরাচর কোশ্চেনগুলো হয়ে থাকে। চ্যাপ্টার 10 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম। আর 9টা চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছিল প্রথম চ্যাপ্টার থেকে একটা, দ্বিতীয় থেকে একটা, তৃতীয় থেকে 2টা, এভাবে করে কিন্তু টোটাল 11টা কোশ্চেন এসে থাকে প্রত্যেকটা থেকে 9টা, এবং তৃতীয় অথবা সপ্তম অধ্যায় থেকে কিন্তু দুইটা করে কোশ্চেন দিয়ে থাকে। তো এইভাবেই কিন্তু টোটাল 11টা কোশ্চেন এসে থাকে। তো এরপরে চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো, মূল্যবোধের উপাদানগুলো আলোচনা করো। তো মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আইনের মূল্যবোধ, তো এগুলা মিলেই কিন্তু তোমার হচ্ছিল মূল্যবোধ চ্যাপ্টারটা গঠিত। তো এই মূল্যবোধের সামাজিক, আইন, তারপরে এগুলা মিলেই কিন্তু দিয়ে থাকে সচরাচর। তো মূল্যবোধের উপাদান তোমার হচ্ছিল একটা কোশ্চেন দিবে, দিয়ে বলবে যে হচ্ছিল উপরে কোন মূল্যবোধের সাথে মিল যায় বা কোন মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ সেটি ব্যাখ্যা করো। 2 নম্বরে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। স্বাধীনতা এবং সাম্য এই দুটার মধ্যে সম্পর্ক চেয়ে থাকে খ নম্বরে অথবা গ নম্বরের মধ্যে। যে উদ্দীপকের যে দুইটা ব্যক্তির নাম দিবে বা দুইটা ব্যক্তির কাহিনী দিবে, দিয়ে বলবে দুইটা ব্যক্তির হচ্ছে সাম্য এবং তোমার হচ্ছে স্বাধীনতার মধ্যে একজনকে দিবে বাধ্যবাধকতা, একজনকে দিবে খোলামেলা। তো এবং সাম্য আর স্বাধীনতার মধ্যে পার্থক্যটা দেখাইতে হবে গ নম্বরে, এরকম টাইপের এসে থাকে। তারপর 3 নম্বরে আইন, স্বাধীনতা ও সাম্যের বিভাগসমূহ ব্যাখ্যা করো। তো আমাদের মূল্যবোধের মধ্যে কোনটা কোনটা আছে, আইন আছে, স্বাধীনতা আছে এবং সাম্য আছে। তো এই তিনটা মিলে কিন্তু এই চ্যাপ্টারটি গঠিত, কিন্তু এই চ্যাপ্টার থেকে দুইটার মতো কোশ্চেন দিয়ে থাকে অথবা একটাও দেয় কোনো সময়। তো আইন, স্বাধীনতা এবং সাম্য এই বিভাগগুলো আমরা একটু পড়ে নেব ভালোভাবে, যাতে পরীক্ষায় যে কোনো টাইপের কোশ্চেন দিলে
আমরা এগুলো করতে পারি। তো এরপরে চ্যাপ্টার 4, ই গভর্নেন্স ধারণাটি ব্যাখ্যা করো। তো চ্যাপ্টার 4 আমাদের কি ইন্টারনেট ভিত্তিক যত যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু এই চ্যাপ্টার 4 এর মধ্যে রয়েছে। তো ই গভর্নেন্স ধারণাটি ব্যাখ্যা করো। ই গভর্নেন্স বলতে কি বুঝাই আমরা? অনলাইনের মাধ্যমে যে গভর্নেন্স প্রতিষ্ঠা হয় বা অনলাইনের মাধ্যমে যে সরকারি সেবাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু ই গভর্নেন্সের মূল বিষয়। তো ই গভর্নেন্স সম্পর্কে এখানে ধারণাগুলো ব্যাখ্যা করতে হবে। তা এরপরে 2 নম্বর আছে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি কি হতে পারে? অনলাইনের মাধ্যমে সরকারের যে সুযোগ প্রদান হতে পারে, বা হচ্ছিল তোমার এখানে হচ্ছিল এক কথায় বলতে তুমি ঘরে বসে সরকার থেকে যে নিরাপত্তাগুলো পাবা এগুলো বলতে কিন্তু ই গভর্নেন্স বোঝায়। এই ই গভর্নেন্সের মধ্যে কিন্তু আরও কিছু থাকতে পারে, তোমার হচ্ছিল ই কমার্স ইত্যাদি, মানে এগুলোই থাকতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেগুলো সৃষ্টি হয় আর কি। তারপরে 3 নম্বরে ই গভর্নেন্সের নাগরিক সুবিধাগুলো বিশ্লেষণ করো। ই গভর্নেন্সের মাধ্যমে নাগরিক কোনগুলো সুবিধা পেতে পারে? উদ্দীপকের একটা কোশ্চেন দেওয়া থাকবে, উদ্দীপকে হচ্ছিল এই ঘটনাগুলো ঘটেছে ঘরে বসে কিভাবে, মানে হচ্ছিল একটা নাগরিক মনে করো ঘরে বসে আছে, ঘরে বসে সরকারের এগুলা নিতে পারতেছে ওগুলা নিতে পারতেছে, তো এটি কোনটির সাথে মিল যায়? তো তুমি লিখবা ই গভর্নেন্সের সাথে মিল যায়। তারপর ই গভর্নেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখ করে দিবা যে ই গভর্নেন্সের মাধ্যমে এগুলা তৈরি হয়। তো এরপর আমরা কথা বলবো অধ্যায় 5 নিয়ে। তো অধ্যায় 5-এর মধ্যে 1 নম্বর যে টপিকটা রয়েছে অধিকারের মধ্যে কর্তব্য নিহিত ব্যাখ্যা করো। অধিকারের মাধ্যমেই কিন্তু একটা নাগরিকের কর্তব্য নিহিত থাকে। সে যখন রাষ্ট্র কর্তৃক বা সমাজ কর্তৃক অধিকার যখন ভোগ করা শুরু করবে তখন কিন্তু তার একটা কর্তব্যবোধ রয়েছে, যেমন অন্যের উপকার করা থেকে শুরু করে অন্য অন্য সকল যে কাজগুলো রয়েছে। তারপর 2 নম্বরে নাগরিকের দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো। একটা নাগরিকের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, রাষ্ট্র থেকে বা সমাজ থেকে অধিকার ভোগ করতে চাইলে তার কিন্তু রাষ্ট্রের কিছু কিন্তু দায়িত্ব অথবা কর্তব্য থেকে থাকে, সেগুলো কিন্তু 2 নম্বরের বিষয়। 3 নম্বরে মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন বলতে কি বুঝি? আইনের শাসন বা সমাজে একটু সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা, এগুলাকে কিন্তু বুঝি আমরা সুশাসন বলতে। সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু আমাদের হচ্ছে হলো মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য সুশাসন কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। এরপর কথা বলবো অধ্যায় 6 নিয়ে। 1 নম্বরে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা। গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে কিন্তু রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। রাজনৈতিক দল বলতে কোনগুলোকে বোঝায়? যেমন আওয়ামী লীগ, বিএনপি, তারপর জামাত, এগুলাকে কিন্তু রাজনৈতিক দল বলে। এগুলা কিন্তু একটা গণতন্ত্র প্রতিষ্ঠায় কিন্তু অনেক ভূমিকা পালন করে থাকে। তারপর 2 নম্বরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের ভূমিকা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়? যারা হচ্ছিল রাজনৈতিক দলে অংশগ্রহণ করে না কিন্তু এই দলগুলোর বাইরে থেকে রাষ্ট্রকে বা হচ্ছিল সরকারকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দেয় বা বিভিন্ন ভুল ভ্রান্তি ধরে থাকে যে এগুলা ভুল এগুলা সঠিক, এগুলা বিষয় দিয়ে থাকে, এটাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর রাজনৈতিক দলের মধ্যে দুইটার মধ্যে তফাৎ দিয়ে থাকে কোশ্চেনে, যে উদ্দীপকে দিয়ে বলবে যে এই দুইটির মধ্যে তফাৎ কি রয়েছে ব্যাখ্যা করো। তো চলো এরপর আমরা চ্যাপ্টার 7 নিয়ে কথা বলি। তো এরপর কথা বলবো অধ্যায় 7 নিয়ে। অধ্যায় 7-এর 1 নম্বরে যে টপিকটা আছে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় সরকার। তো গণতান্ত্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে তফাৎ দিয়ে থাকে মাঝে মধ্যে। তারপরে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রী পরিষদের নিকট যে সরকারগুলো গঠিত হয় সেগুলোকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। এগুলা এক এক দেশে এক এক প্রকারের সরকার গঠিত হয়, সেগুলোকে নিয়ে আলোচনা করা হয় এই চ্যাপ্টারের মধ্যে। দেশের শৃঙ্খলা তৈরিতে কোন প্রতিষ্ঠান কাজ করে? তো দেশের শৃঙ্খলা তৈরিতে হচ্ছিল আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, 3টা বিভাগে কিন্তু কাজ করে। তো এখানে কোন প্রতিষ্ঠানগুলো কাজ করে এগুলো একটু ব্যাখ্যা করে দিবা কোশ্চেন আসলে এই অধ্যায় থেকে। তারপর এখানে 8 অধ্যায়ের মধ্যে আছে জনমতের ধারণা ব্যাখ্যা করো। তো জনমতের ধারণা ব্যাখ্যা করবা। এখানে জনমত বলতে একটা লোকের হচ্ছিল মতামত প্রকাশের যে, মানে একটা নাগরিক হিসেবে যে মতামত প্রকাশের যে অধিকার থাকে বা অধিকার সহ বাকি যে হচ্ছিল তোমার কথাবার্তা বা রাষ্ট্রের মধ্যে নিজেদের দায়িত্ববোধ থাকে বা কর্তব্য থাকে সেগুলোকে জনমত বলে। গণতন্ত্র ও সুশাসনের উভয় ক্ষেত্রে জনমতের প্রয়োজন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় একটা দেশে যখন সুশাসন প্রতিষ্ঠা করবা বা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই জনমতটা কিন্তু অনেক জরুরি, কারণ লোকজনের মতামত ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না, বা সম্ভব হলেও সেটা সবার মন মতো হবে না। তারপরে জনমতের সুশাসনের প্রতিষ্ঠায় সহায়ক। সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু জনমতের হচ্ছিল মতামতটা কিন্তু সহায়ক একটা ভূমিকা পালন করে। তারপরে অধ্যায় 9 অধ্যায়টা স্কিপ করছি কারণ 9 অধ্যায় থেকে কোশ্চেন আসার চান্স কম, আসলেও খুব কম পরিমাণ, বা কম্বিনেশন করে 9-10 কম্বিনেশন করে কোশ্চেন দিয়ে থাকে, সে কারণে ওটা স্কিপ করে দিলাম। ওটা কেউ পড়ে নিতে পারো হালকা পাতলাভাবে। তারপরে 10 অধ্যায় জাতির ধারণা, অর্থাৎ হচ্ছিল জাতির যে ধারণাগুলো আছে না, এগুলো 10 অধ্যায় থেকে একটু দেখে নিবা। এগুলা হালকা পাতলা, এই 10 অধ্যায় থেকে কোশ্চেন দেয় অনেক কম, তাও দিতে পারে একটা 9-10 মিলে কম্বিনেশন করে একটা দিতে পারে, যে কারণে তোমরা দেখে নিতে পারো এই অধ্যায়টা।
তো আজকের এই ক্লাসটি আশা করি তোমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকে একটা কমেন্ট করে যাও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকিও। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।